হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা রাইড কম্পেয়ার করতে চলেছি অল নিউ 2025 হিরো এক্সপালস 210K উইথ 2025 হন্ডা NX 200। এবার দেখতে হয়তো আপনাদের দুটো বাইকই অনেকটাই সিমিলার মনে হচ্ছে, কিন্তু এটার মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে। প্রাইস বলুন, ফিচার স্পেসিফিকেশন বলুন, তো এইখানেই একটা ডাউট ক্রিয়েট হচ্ছে, যেহেতু দেখতে অনেকটা সিমিলার কিন্তু আবার অনেক কিছু ডিফারেন্সও আছে। তাহলে কিনবো কোনটা, NX 200 নাকি এক্সপালস 210? এই যে ডাউটটা আছে ক্লিয়ার করার চেষ্টা করবো। রাইড আপনাদেরকে আমি এখানে কম্প্যারিজন শেয়ার করবো, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজে কী সিমিলারিটি আছে, কী ডিফারেন্স আছে, কমপ্লিটলি আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে NX আপনাদের জন্য কেনা ঠিক হবে নাকি আপনাদের জন্য এক্সপালস কেনাটা ঠিক হবে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু GP অটো সেন্টার কৃষ্ণনগর অ্যান্ড হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা এটা স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন শেয়ার করতে চাইবো, সো দ্যাট মেন ডিফারেন্সেসগুলো যেন আমি আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। দেখুন, সবথেকে প্রথমে যদি লুকের ব্যাপারটা বলা যায়, NX 200 একটু ওই ট্যুরিংয়ের মতন আপনাদের একটা ফিল দেবে, ঠিক আছে? হালকা ফুলকা অফরোডিং ওখানে পসিবল। এবার কীরকম পারফরমেন্স সেটা আমরা চালানোর টাইমে দেখবো। কিন্তু যদি আপনি এক্সপালস দেখেন, এখানে কিন্তু কমপ্লিটলি ওই অফরোড যেরকম হওয়া উচিত, হার্ডকোর অফরোডিং যে বাইকটা, সেরকম লুক। যদি আপনি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, সিট হাইট, দেন এখানে যদি এক্সস্ট দেখেন, টায়ারগুলো যদি দেখেন, মাডগার্ড দেখেন, একটা কমপ্লিট অফরোড বাইক যেরকম হওয়া উচিত সেরকম ফিল কিন্তু আপনি এখানে এক্সপালস 210 পাবেন। এবার দেখুন, আপনাদেরকে যদি আমি এখানে ফ্রন্ট ভিউটা বলি, এখানে দুটোতেই কিন্তু আমরা এখানে বলতে পারি উইন্ডশিল্ড পাবো, কিন্তু এবার এগেইনস্ট উইন্ড ব্লাস্ট কতটা ভালো এর রেসপন্স আছে সেটা আমরা চালানোর টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, ফ্রন্টে যদি দেখেন দুটোতেই কিন্তু আমরা এখানে LED হেডল্যাম্পের সেটআপ পাবো, কিন্তু এক্সপালসে এখানে স্পেশালিটি কি, ডুয়াল প্রজেক্টর LED হেডল্যাম্পের সেটআপ আছে, ক্লাস D LED হেডল্যাম্প আপনি এখানে পেয়ে যাবেন। সো এই যে প্রজেক্টরটা আছে, এটা এখানে বলতে পারেন একটা এক্সট্রা বেনিফিট। আর হ্যাজার্ড ল্যাম্প তো দুটোর মধ্যেই আছে। এবার দেখুন, মাডগার্ড এখানে একটু উঁচু ওই অফরোডিংয়ের মতন, আর ওখানে কিন্তু নর্মাল ওই রোডে চালানোর মতন আপনি এখানে মাডগার্ড পাচ্ছেন। সাসপেনশন এখানে আপনি টেলিস্কোপিক ফোক পাচ্ছেন, ওখানে USD আছে। এবার দেখুন, দুটোতেই কিন্তু আপনি ডুয়াল চ্যানেল ABS পাবেন, কিন্তু এক্সপালসে ওটা সুইচেবল। এবার ওটার ব্যাপারে আগে আপনাদেরকে আমি বলছি। কিন্তু হ্যাঁ, যদি আপনি টায়ার দেখেন, দেখুন এখানে যদি NX-এ দেখেন, এখানেও কিন্তু ওই হালকা ডুয়াল পারপাস ওই ব্যাপারটা আছে, অফরোড হালকা ফুলকা করার জন্য। কিন্তু এখানে 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাবেন। কিন্তু এখানে দেখুন, কমপ্লিট বলতে পারেন যে এই অফরোডিংয়ের জন্য টায়ার এখানে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, ওখানে টিউবলেস ছিল, এখানে 21 ইঞ্চেসের সাথে আপনি স্পোক হুইল বা বলতে পারেন টিউব টায়ার পাবেন, আর 90/90 সেকশনের পাচ্ছেন, ঠিক আছে? এরপরে অলরেডি বলেছি ডুয়াল চ্যানেল ABS এখানে আছে, সুইচেবল ABS আপনি এক্সপালসে পাচ্ছেন। কিন্তু তার বাদে যদি আপনি দেখেন, দুটোর মধ্যেই কিন্তু আমরা এখানে ফ্রন্টে 276 mm এর যে পেটেল ডিস্ক এটা পাচ্ছি। এখানে আমরা নর্মাল ক্যালিপার পাচ্ছি, কিন্তু যদি আপনি NX-এ যান, ওখানে আপনি নিসানের ক্যালিপার পাবেন, ঠিক আছে? এরপরে এখানে ইঞ্জিনের ব্যাপারটা দেখি, এখানে আপনি মেন ডিফারেন্সটা পাবেন। NX-এ এয়ার কুল আছে, আর এখানে আপনি লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন। এখানে কারিজমার ইঞ্জিনটাই আছে, কিন্তু হালকা এখানে বলতে পারেন এটাকে পাওয়ারটাকে কম করে দেওয়া হয়েছে। এখনও এখানে আপনি অ্যাপ্রক্সিমেটলি 210cc সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ DOHC লিকুইড কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাবেন। এবার দেখুন, এটা যেহেতু লিকুইড কুল, এখানে দেখতে পাচ্ছেন এই যে রেডিয়েটারের সেটআপটা আপনারা এখানে পাচ্ছেন লেফট সাইডে। এবার পাওয়ার এখানে আপনারা এখন 24.6 PS এর পাচ্ছেন, আর টর্ক আপনি এখানে 20.7 নিউটন মিটারে পাচ্ছেন। আর এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে। এবার এটাকেও কিন্তু আমরা আগে এখানে টেস্ট করে দেখবো। আর তারপরে যদি দেখি, এইখানে বলতে পারেন এই যে ফুটরেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এখানে যথেষ্ট ভালো। আর একটা ব্যাপার দেখুন, এখানে কিন্তু আমরা ইঞ্জিন এই যে ব্যাসপ্লেটটা পাচ্ছি, এটা কিন্তু আমরা এখানে মেটালিক পাচ্ছি, ঠিক আছে? আর তারপরে যদি আমি এখানে আসি NX-এ, এখানে এখনও এয়ার কুল পাচ্ছি, অলরেডি আপনাদের বলেছি 184.4cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিন্টেড ইঞ্জিন পাচ্ছি। পাওয়ার টর্ক ফিগার দেখুন অনেকটাই কম, এখানে জাস্ট আপনি 17 PS এ পাওয়ার পাচ্ছেন, আর বলতে পারেন 15.7 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখানে আপনি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন, এখানে কিন্তু ডুয়াল চ্যানেল ABS-এর সাথে আপনি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই একটা ব্যাপার আছে। আর যদি আপনি ফুটরেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এখানেও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছি, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে শুনে দিয়ে স্টার্ট করি উইথ দিস NX 200, যেখানে আপনি নর্মাল এক্সস্ট পাবেন, ঠিক আছে? আপনারা এখানে NX-এর আওয়াজটা শুনেছেন। এবার NX-এর যেহেতু শুনে নিয়েছেন, চলুন তবে এবার যে এক্সপালসের সেটার আওয়াজ শুনে দিয়ে। আর এখানে কিন্তু এক্সস্টটাকেও রিডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা বলতে পারেন যে মেটালিক কভার দেওয়া হয়েছে। আওয়াজটা আপনারা শুনুন।
তবে আওয়াজ তো দুটো বাইকেরই শুনেছেন, এবার আপনাদের কোনটা বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। রিয়ারে যদি দেখেন দুটোতে কিন্তু আপনার এখানে এই যে এলইডি টেল ল্যাম্প সেটা আপনারা পাচ্ছেন, আর এই যে এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্প এখানেও আপনারা দুটোতেই পাচ্ছেন। এখানে মাডগার্ড এটাও মোটামুটি দুটোতে অনেকটাই সিমিলার। টায়ার ওখানে 140/70 উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এখানে 120/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ স্পোক হুইল, মানে এখানে কিন্তু টিউব টায়ার আর ওখানে আপনি টিউবলেস টায়ার পাচ্ছেন। দুটোতেই কিন্তু আপনি সেম বলতে পারেন 220 এর যে পেট্রোল ডিস্ক সেটা পাবেন, আর দুটোতেই আপনি এখানে কিন্তু নিসানের ক্যালিপারও পেয়ে যাচ্ছেন, আর সাথে এখানে বক্স সিস্টেম সুইংগাম এটাও সেম, আর দুটোতেই অ্যাডজাস্টেবল মনোশক। কিন্তু এখানে স্পেশালিটি এটা যেখানে লিঙ্ক টাইপ ব্যাপারটা কিন্তু আপনারা এখানে এক্সপালসে পেয়ে যাবেন। আর তারপরে লেফট পোর্শনটা যদি আপনাদের দেখাই দুটোতেই কিন্তু সারি গার্ড আছে, যদিও বা এখানে সারি গার্ডটা কমপ্লিটলি ইনস্টলড নয়, যেটা আপনি যখন বলতে পারেন যে ডেলিভারি নেবেন তখন লাগিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সারি গার্ড অলরেডি আছে। দেখুন আপনি কিন্তু এনএক্সে মেন স্ট্যান্ড পাবেন, সাইড স্ট্যান্ড পাবেন উইথ সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার। এক্সপালসে কিন্তু মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার আছে। এর স্পেশালিটি কি, এনএক্সে হচ্ছে আপনার 5 স্পিড গিয়ার বক্স, এখানে কিন্তু আপনি 6 স্পিড গিয়ার বক্স পাবেন। এখানে 1 ডাউন 4 আপ, এখানে 1 ডাউন 5 আপ, ঠিক আছে। আর এরপরে যদি আপনাদের বলি সিট হাইটটা অনেকটাই তফাৎ আছে, এখানে 830 mm আর ওখানে জাস্ট 810 mm। এবার এখানে সিঙ্গেল সিট, ওখানে বলতে পারেন স্প্লিট সিট। এটার ব্যাপারে আগে কথা বলবো চালানোর টাইমে, কিন্তু হ্যাঁ আপনার হাইট যদি 5'4" থেকে 5'5" পর্যন্ত থাকে এনএক্সটাকে আপনি এখানে ইজিলি ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যখন এক্সপালসে আসবেন আপনার হাইট যদি মোটামুটি 5, 6, 7 না হয় তাহলে কিন্তু আপনার টিপটোটা আপনাকে বেশি করতে হবে, ঠিক আছে। তারপরে ধরে বসার জন্য সুন্দর গ্র্যাব হ্যান্ডেল, এখানে একটা কেরিয়ার দেওয়া আছে, ম্যাক্স পেলোড হচ্ছে এখানে আপনার 3 কিলোগ্রামসের, ঠিক আছে। তারপরে যদি আপনি ট্যাঙ্ক দেখেন এখানে 13 লিটার, ওখানে 12 লিটার, আর মোটামুটি এখানে আপনি 40 থেকে 45, আর এখানে আপনি মোটামুটি 35-40 পর্যন্ত আপনি এখানে এক্সপালসে কিন্তু আশা করতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন ম্যাসিভ, মানে এক্সপালসে 220 আর ওখানে 167, তো আবার অফ রোডের জন্য এখানে আপনি একটু বেশি পাচ্ছেন। ওয়েটটাও কিন্তু ম্যাসিভ ডিফারেন্স, এখানে জাস্ট 147 কিলোগ্রাম ওয়েট, কিন্তু এখানে যদি দেখেন এক্সপালসে ইট ইজ 170, মোটামুটি 20 থেকে 23 কিলোগ্রাম ভারী যদি আপনি এখানে এক্সপালসটা দেখেন। এরপরে হ্যান্ডেল কিন্তু দুটোরই অনেকটাই চওড়া, কিন্তু এবার হ্যান্ডেল বার বলার আগে আপনাদেরকে মিটার কনসোলটা বলি। দুটোতে কিন্তু আপনি এখানে অল ডিজিটাল ব্লুটুথ কনসোল পেয়ে যাবেন, আর এই যে স্টার্ট হওয়ার সময় এক্সপালস তারপরে মাউন্টেন ব্যাপারটা আসলে কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগে। ট্যাকোমিটার পাচ্ছেন, স্পিডোমিটার, ওডোমিটার সব কিছু পাচ্ছেন, কুলেন্ট টেম্পারেচার, ফুয়েল গেজ সেন্সার, এগুলো সব কিছু আছে। আর এই বাটনটাকে এখানে লং প্রেস করলে এই যে এখানে আপনি সেটিংসে যেতে পারবেন, ট্রিপগুলো আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। আর এবিএস 3টে মোড আছে, রোড মোডে 2টো এবিএস অ্যাক্টিভ, ট্রেল মোডে গেলে রিয়ার এবিএস অফ, অফ রোড মোডে গেলে 2টো এবিএসই অফ হয়ে যাচ্ছে। আর তারপরে ব্যাটারি এখানে যে ভোল্টেজ কত আছে সেটা দেখতে পাচ্ছেন। তারপরে ডিসপ্লেতে গেলে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, যদি অটোতে করে রাখেন তাহলে ওই যে এলইডি লাইটটা আছে সামনে, যে প্রজেক্টরটা আছে বা এলইডি লাইট যেটা আছে আপনি অটো ইলুমিনেট হতে পারে, ঠিক আছে, অটো ডে আর নাইট যদি সেট করে রাখেন। তারপরে ব্রাইটনেসটাও আপনি সেট করতে পারবেন, বিগেটস আছে, ডেট অ্যান্ড টাইম আছে, ইউনিটস, এগুলো আপনি সেট করতে পারবেন। আর এখানে কানেক্টিভিটি আছে, ব্লুটুথ যদি আপনি এখানে কানেক্ট করেন, হিরোর যে রাইট কানেক্ট অ্যাপ আছে ওটা মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাটন নেভিগেশন, কল, এসএমএস, মিউজিক সব কিছু কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন, ইনক্লুডিং মিউজিক। আর তারপর যদি আপনি এখানে অ্যাবাউটে যান, রাইডার ইনফো, সফটওয়্যার ভার্সন, ডিসক্লেমার, এগুলো আপনারা এখানে ইউজ করতে পারছেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন হাই বিম, লো বিম, পাস সাইডের জন্য সুইচ, এখানে টগল করার জন্য এই বাটনসগুলো, টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক খুব বেশি লাউড না, এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্প আর কিল সুইচ, স্টার সুইচটা একসাথে করা আছে, ঠিক আছে। আর তারপরে যদি আমি এখানে আপনাদেরকে এনএক্সের ব্যাপারটা দেখাই, এনএক্সও মোটামুটি অনেকটাই সিমিলার, কিন্তু এখানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা আপনারা এক্সট্রা পাচ্ছেন। আর তারপরে অন হওয়ার পরে ট্যাকোমিটার, স্পিডোমিটার, তারপরে এখানে এই বাটনটা যদি আপনি প্রেস করেন, ঠিক আছে, আপনি এখানে সেটিংসে যেতে পারবেন। ফাংশনে গেলে আপনি এখানেও এই যে হন্ডা সিলেক্টেবল টক কন্ট্রোল দেখতে পাচ্ছেন। তারপরে ডিসপ্লেতে গেলে এখানেও ডিসপ্লে টাইপটাকে আপনি বারবার সিম্পলে করতে পারবেন, সিম্পলে করলেও বলতে পারেন যে ট্যাকোমিটারটা সরে যাবে। ব্রাইটনেসে যদি যান এটাকে অটো বা ম্যানুয়াল করতে পারবেন, থিমে লাইট ডার্ক বা অটো করতে পারেন, ঠিক আছে। আর তারপরে এখানেও ফেভারিট ইনফরমেশন এই ব্যাপারটা আছে। এই জিনিসগুলো অলরেডি আপনারা যদি চান তাহলে এর ডিটেল রাইড রিভিউতে গিয়েও দেখতে পারেন। ডেট অ্যান্ড টাইম সেট করা যেতে পারে, ইউনিট সেট করা যেতে পারে, ঠিক আছে। তারপরে রিস্টোর ডিফল্ট মোবাইলের মতন করা যেতে পারে। আর এখানেও কিন্তু আপনি মোবাইল এখানে কিন্তু আপনি পেয়ার করতে পারবেন ব্লুটুথ দিয়ে। এখানেও যদি আপনি হন্ডা রোডসিং অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাটন নেভিগেশন, কল, এসএমএস, মিউজিক সব কিছু কিন্তু আপনি এখানেও ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর মোবাইল চার্জিং পোর্ট এখানে সি টাইপ আছে, আর এখানে কিন্তু আপনারা নর্মাল ইউএসবি টাইপ যে মোবাইল চার্জিং পোর্ট সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার দুটো বাইকেই দেখুন কি আছে না আছে কমপ্লিটলি বলে দিয়েছি। এবার রিয়ার ভিউ মিরার কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে আগে আমরা রাইডের টাইমে দেখবো, কিন্তু তার আগে আপনাদের এটা বলে দিই, প্রাইস যদি দেখেন একটা ম্যাসিভ ডিফারেন্স, কিন্তু বিকজ এনএক্স কিন্তু 2,01,000 অ্যাপ্রক্স অন রোড প্রাইস আসবে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসেবে বলছি, কিন্তু যখন আপনি এখানে এক্সপালস দেখছেন এখানে কিন্তু বলতে পারেন 2,28,000 থেকে 2,30,000 পর্যন্ত আসছে, মানে মোটামুটি বলতে পারেন 26 থেকে 30,000 পর্যন্ত বেশি আপনি পে করছেন যদি আপনি এনএক্সের তুলনায় যদি আপনি এক্সপালসে আসেন। তবে অনেকটা কথা বলা হয়ে গেছে বাইক দুটোর ব্যাপারে, চলুন তবে রাইডে যায়, দেন দেখি রাইডে দুটো বাইকের কী ডিফারেন্স হতে পারে।
বলুন, তবে এবার এর শুরু করবো আমরা এখানে এক্সপালস 210 দিয়ে। পাওয়ার এটার বেশি, বাট স্টিল এটা দিয়ে শুরু করবো, সো দ্যাট এটার পরে যখন এনএক্সে যাবো যেন বুঝতে পারি যে এর তুলনায় এনএক্সে আমরা পাওয়ারের কি এখানে কম বেশি বুঝতে পারি। ঠিক আছে, দেখুন সিট হাইট যদিও বা 830 mm, কিন্তু আমি বলবো আপনি খুব বেশি কিন্তু এখানে বুঝতে পারছেন না হাইটটা। ঠিক আছে, মানে আমার হাইট ক্লোজ টু 6 দেখতে পাচ্ছেন, পা হালকা বেন্ডও হচ্ছে, মানে এটা ব্যাপারটা এরকম যে দেখুন সিটটা একটু কিন্তু বেশি কমফোর্টেবল, একটু সফট সাইডে, আর তারপর সাসপেনশনটাও যখন আপনি বসছেন অনেকটা প্রেস হয়ে যাচ্ছে। সো যদি আপনার হাইট মোটামুটি 5-6 পর্যন্ত হয়, আমার মনে হয় না খুব একটা বেশি আপনার এখানে অসুবিধা হবে। ঠিক আছে, সিট হাইটের জন্য। তারপরে হ্যান্ডেলটা চড়া আর স্ট্রেট সিট, তো আপনার বা পিলিয়নে স্পেসের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে রেখে দিয়েছি অলরেডি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। এই যে টর্ক, এই যে ব্যাপারটা না, টর্ক এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি ভালো মতো বুঝতে পারছেন। সো এইখানে এটা নিয়ে আপনার এখানে কোনো রকমের প্রবলেম হচ্ছে না কিন্তু। ঠিক আছে, আর দেখুন হ্যান্ডেল যথেষ্ট চড়া, সো আপনি যথেষ্ট আপরাইট যেহেতু বসছেন, আপনি এই লং রাইডের জন্য যে একটা প্রেফারেবল মানে যে রাইডার পজিশনটা, ওটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন না। তারপরে এই যে বলতে পারেন ক্লাচটা একটু সফট সাইডে, বিকজ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে। তাহলে চলুন ওটাকে আপনাদেরকে টেস্ট করে দেখাই। মোটামুটি এখানে নিয়ে যাব এটাকে 70 পর্যন্ত, তারপরে ডাউনশিফট করব। এই যে 75-এ গিয়ে 5 থেকে 4-এ ক্লাচ ছেড়ে দিলাম, 4 থেকে 3-এ নিয়ে গিয়ে ক্লাচ ছেড়ে দিলাম, 3 থেকে 2-এ নিয়ে গিয়ে ক্লাচ ছেড়ে দিলাম। দেখুন আরপিএম তো রিলিজ হচ্ছে, মানে আরপিএম ইনক্রিজ হচ্ছে, কিন্তু রিয়ার টায়ার কিন্তু একটিও পেছলায়নি। ঠিক আছে, সো এইটা একটা বলতে পারেন টপ স্পিডে গেলে আপনার একটা সেফটি, মানে টপ স্পিডে যদি আপনি সামনে কিছু চলে আসে ইঞ্জিন ব্রেকিং করার জন্য, যদি মানে বলতে পারেন গিয়ারগুলো যদি ডাউনশিফট করে ক্লাচটা ছেড়ে দেন, স্লিপার ক্লাচ যদি না থাকে স্লিপ করবে, কিন্তু এখানে যেহেতু সেটা আছে, আপনার কিন্তু এখানে রিয়ার টায়ারটা কিন্তু একদমই স্লিপ করছে না। ঠিক আছে, সো এটা বলতে পারেন ডেফিনেটলি আপনার একটা সেফটিতে এখানে অ্যাড হচ্ছে। আর তারপরে যদি আপনাদের বলি, চলুন এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটাও কমপ্লিট করা যাক, তারপরে এটা যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদেরকে আমি আগে বোঝাচ্ছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস। অলরেডি ইট ইজ অন ফার্স্ট গিয়ার। Crossed, time for 100 also crossed. দেখুন বন্ধুগণ, সোজা কথা বলি আপনাদেরকে, ভাইব্রেশন ইনফ্যাক্ট 90-তে গেলেও কিন্তু খুব বেশি নেই। ঠিক আছে, সো এরকম যদি আপনি হাইওয়েতে যদি একটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড চান, 90 থেকে 100 পর্যন্ত আপনি ইজিলি এটাকে আপনি মেনে চলতে পারেন। ঠিক আছে, যেখানে আপনি ভাইব্রেশনে খুব বেশি পাবেন না, স্টেবিলিটি তো আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, তারপরে দেখুন উইন্ড ব্লাস্ট যদি বলেন, ডেফিনেটলি এটা থেকে কিন্তু আপনি অনেকটাই প্রোটেকশন পাচ্ছেন। আর মাইলেজ যদি দেখেন, আমি বলবো 35 থেকে 40-এর মধ্যে আপনি কিন্তু এখানে ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারেন, এটা নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুগণ, এবার এখানে আমরা স্টার্ট করবো উইথ দিস NX 200। দেখুন সিট হাইট এখানে মোটামুটি 15-20 mm কম। বসার পরে যে আপনি ছোটো সিট হাইটে বসছেন ওয়েন কম্পেয়ার টু এক্সপালস, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এক্সপালসে ফ্রন্ট ফিটেড ফুটপ্যাক ছিল, এখানে রিয়ার ফিটেড। এবার দেখুন হ্যান্ডেল বার এখানেও চড়া, কিন্তু এক্সপালসে আরও বেশি চড়া আমরা পাচ্ছিলাম। আর ওখানে স্ট্রেট সিট ছিল। ঠিক আছে, আর এখানে আপনি ওখানে মানে সিঙ্গেল সিট ছিল, আর এখানে আপনি স্প্লিট সিট পাচ্ছেন, কিন্তু স্পেসের অভাব আপনার এখানেও হচ্ছে না। আর আপনি যথেষ্ট আপরাইটই বসছেন, সো লং রাইডের জন্য কিন্তু এটাও যথেষ্ট প্রেফারেবল আপনি বলতে পারেন। চলুন তবে এবার স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার, এই যে টর্কের এই যে ব্যাপারটা দেখছেন, এটা কিন্তু দুটো বাইকে কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। এটা নিয়ে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে সেটা কিন্তু আমি মোটেও বলবো না। ঠিক আছে, আর দেখুন ক্লাচ এখানেও স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, তো এটাকে মোটামুটি একটু স্পিডে নিয়ে গিয়ে আপনাকে এখানেও টেস্ট করে দেখিয়ে দিই একবার। মোটামুটি 60-এ নিয়ে গিয়ে এই যে 4 থেকে 3-এ, 3 থেকে 2-এ এসে এই যে ক্লাচ ছেড়ে দিলাম, তাও কিন্তু রিয়ার টায়ারটা স্লিপ করলো না, মানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে। ঠিক আছে, যেটা খুব ভালো মতন কাজ করছে। এক্সপালসেও আপনি যথেষ্ট ভালো মতন কাজ করছিল, এখানেও যথেষ্ট ভালো মতন কাজ করছে। মানে যদি আপনি হাই স্পিডে থাকেন 100, ঠিক আছে 90-100 সামনে কিছু চলে এসছে, আপনি ইঞ্জিন ব্রেকিং করতে চাইছেন, স্পিডটাকে স্লো করতে চাইছেন, যেই আপনি এখানে ক্লাচটা ছাড়বেন গিয়ার ডাউন করে, যদি স্লিপার অ্যাসিস্ট ক্লাচ হয় তাহলে কিন্তু স্লিপ করবে না, নাহলে কিন্তু স্লিপ করে যাবে। সো বলতে পারেন যেহেতু এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, আপনার সেফটিতেও কিন্তু এটা এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, সো এটা যথেষ্ট ভালো। আর ক্লাচ যথেষ্ট হালকা, মানে স্লিপার ক্লাচ যেহেতু আছে, আর এটা মোটামুটি এক্সপালসের মতনই সফটনেসটা ক্লাচের। ঠিক আছে, আর এবার চলুন তবে এর অ্যাক্সেলারেশন টেস্টটা করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদের সাথে আমি আগে কথা বলছি। স্টার্ট উইথ 3 হর্নস। অলরেডি ইজ অন ফার্স্ট গিয়ার নাও। $60 crossed. Let's aim for 100 now. Perfect gear shifting. 100 also easily crossed. দেখুন বন্ধুগণ, সোজা কথা বলবো যে এখানেও কিন্তু বলতে পারেন 80-90 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশন বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি টপ এন্ডে যান 100-100 পরে যদি যান, তাহলে আমি বলবো যে এক্সপালস একটু বেটার ফিল হবে আপনার।
বিকজ সেখানে কিন্তু যদি 100-র উপরে যান তাহলে এখানে কিন্তু হালকা একটা ভাইব্রেশন আপনি পাবেন। দেখুন স্টেবিলিটি যদি অন রোড দেখেন তাহলে তুমি বলবো এক্সপালসের থেকে এখানে আপনি বেটার পাচ্ছেন, সেটাতে আপনার কোনো প্রবলেম হওয়া উচিত না। দেখুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি এখানে 90 থেকে 100 পর্যন্ত বলবো, যেটা আপনি যদি এক্সপালসে যান তাহলে হয়তো 100-এর থেকে বেশিও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি ইঞ্জিন কুলিংয়ের ব্যাপারটা দেখেন, ইঞ্জিন হিটিং এখানে এখন তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলবো লং রাইডে যদি যান তাহলে আমার মনে হয় এয়ার কুলের জায়গায় যদি অয়েল কুল হতো বেটার হতো। বা দেখুন এই টাইমে যদি এক্সপালসে যান তাহলে যেহেতু ওখানে লিকুইড কুল আছে, বেটার আর এফিশিয়েন্টলি কুলিং ওখানে ইঞ্জিন করতে পারবে নিজেকে, সো ওখানে আর একটু বেটার আপনি পারফরমেন্স পেতে পারেন, ঠিক আছে। অ্যাটলিস্ট এখানে অয়েল কুল দিলে ভালো হতো। আর তারপর দেখুন মাইলেজ ওখানে মোটামুটি 35 থেকে 40, আর এখানে মোটামুটি আপনি 40-42 পর্যন্ত কিন্তু মাইলেজ আপনি এক্সপেক্ট করতে পারেন। আর দেখুন বন্ধুগণ, এবার ব্রেকিংয়ের ব্যাপারটা কথা বলবো। ডুয়াল চ্যানেল এবিএস আছে। দেখুন অলরেডি বলেছি রোড, দেন র্যালি, আর রোড, ট্রেল আর দেন অফরোড 3টে মোড আছে। আমি এখানে এখন রোড মোডেই রেখেছি, ঠিক আছে। আপনাদেরকে আমি যখন অফরোড নিয়ে যাবো তখন অফরোডের ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু এখন 2টো এবিএসই অ্যাক্টিভ আছে, তবে এটাকে মোটামুটি নিয়ে যাবো 60-70-এর মধ্যে। আর তারপরে এটার যে ফ্রন্ট ব্রেক সেটাকে ইউজ করব। মোটামুটি দেখুন 78-এ গিয়ে ফ্রন্ট ব্রেক করেছি, পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। দেখুন ফ্রন্টে 276 mm যে পেডেল ডিস্ক আছে, আমি বলবো ব্রেক রেসপন্স এখানে আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। মানে এরকম নয় যে পট করে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে দাঁড় করা আছে। ফ্রন্ট ব্রেকের বাইট ফিডব্যাক যথেষ্ট আপনি এখানে ভালো পাচ্ছেন। আর তারপরে রিয়ার ব্রেক যেটা, চলুন সেটাকেও আমি আপনাদেরকে এখানে প্রেস করে দেখাই একবার। মোটামুটি ওরকম 70-এর স্পিডে নিয়ে যাবো, আর 74-এ গিয়ে রিয়ার ব্রেক। এই যে দেখুন রিয়ার ব্রেকটা না ওই প্রোগ্রেসিভই, কিন্তু আমি এটা বলবো যে যখন আপনি ব্রেকটা করছেন এরকম না যে ফেসলানোর পরে এবিএসটা আসছে, যে ফেসলানোর আগে কিন্তু এবিএসটা চলে আসছে। সো এখানে এবিএসটা কিন্তু আপনি ডিরেক্টলি বুঝতেও পারছেন, ঠিক আছে। আর এবার প্রতিটা ভিডিওর মতন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার একসাথে অ্যাপ্লাই করে দেখবো। ওই মোটামুটি 60-70-এ গিয়ে, এই যে 67-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো ব্রেকিং রেসপন্স অফ দিস বাইক ইজ রিয়েলি গুড, মানে এটা নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটার বদলে এনএক্স কীরকম সেটা এনএক্সের টাইমে আপনাদের বলবো, কিন্তু এটাতেও ব্রেক বাইট ফিডব্যাক আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। সেম ব্রেকিং কনফিগারেশন 276 mm এখানেও আছে ফ্রন্টে, আর এই যে 70-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। রিয়ারে কেউ ছিল না। দেখুন আমি বলবো মোটামুটি 23 কিলোগ্রাম এখানে কম। আর দেখুন এক্সপালসও যথেষ্ট ভালো, কিন্তু যদি আপনি এখানে পারফরমেন্স অ্যাকচুয়ালি দেখেন, এখানে আপনি ব্রেকিং পারফরমেন্স ফ্রন্টের থেকে ফ্রন্টের এক্সপালসের থেকে এখানে একটু বেটার পাচ্ছেন, ঠিক আছে। আর চলুন তবে এবার যে রিয়ার সেটাকেও টেস্ট করে দেখি। মোটামুটি ওই রকমই স্পিডে যাবো 60-এর মতো। এই যে 65-এ গিয়ে রিয়ার ব্রেক করেছি। এটা মোটামুটি সেম এক্সপালস হোক বা এখানে মোটামুটি ওই সেম বলতে পারেন স্পিডে আমি ওখানে এক্সপালসেও ট্রাই করেছিলাম, এখানেও ট্রাই করছি। আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওই মানে যখন এক্সট্রিম ট্রাই করলাম, এক্সট্রিম যখন প্রেস করেছি রিয়ার ব্রেকটাকে, তখন হালকা একটু ওই মানে এবিএসের ওই ফিলটা এখানে কিন্তু আগেই চলে এসেছে, যেরকম এক্সপালসে পাচ্ছিলাম। রিয়ার ব্রেক দুটোরই মোটামুটি সেম আপনি বলতে পারেন, ঠিক আছে, বলতে পারেন প্রোগ্রেসিভ। আর এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখবো ওই সেম স্পিডে। এই যে 71-এ রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো ওভারঅল ব্রেক কিন্তু এটার এখানে একটু আপনি বেটার পাচ্ছেন। এক্সপালস যথেষ্ট ভালো, কিন্তু এখানে আপনি একটু বেটার পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু এক্সপালস, ঠিক আছে। আর তারপরে সাসপেনশন আপনাদেরকে অলরেডি আমি এখানে অ্যাক্সিলারেশন টেস্টের টাইমেও বলেছি, হাই স্পিড, টপ স্পিড বা কর্নারিং আপনাদের খুব একটা স্টেবিলিটির এখানে প্রবলেম হচ্ছে না। আর দ্যাট ইজ অনলি বিকজ অফ দ্য সাসপেনশন। দেখুন সাসপেনশনের ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, ফ্রন্ট সাসপেনশনটা কিন্তু যথেষ্ট সফট, ঠিক আছে। মানে যখন আপনি স্পেশালি ব্রেক করছেন না, সামনে কিন্তু অনেকটা এটা ডিপ হচ্ছে, যেটা আমি কিন্তু ডেফিনেটলি এটাকে এক্সপিরিয়েন্স করেছি। ইভেন রাজস্থানে যখন গেছিলাম তখনও এক্সপিরিয়েন্স করেছি, ঠিক আছে। কিন্তু রিয়ার সাসপেনশনটা ইজ গুড, মানে আমি বলবো যে ওটাকে কিন্তু ওই মিড থেকে সফটের মধ্যে রাখা হয়েছে, মানে খুব একটা সফট না, খুব একটা বলতে পারেন হার্ডও নয়। তো সাসপেনশনটা পেছনেরটা যথেষ্ট ভালো আমার মনে হয়। দেখুন এক্সপালস 204B প্রোর মডেলের মতন যদি ফ্রন্টে এখানে যদি আমরা অ্যাডজাস্টেবল সাসপেনশন পেতাম তাহলে হয়তো আরও ভালো হতে পারতো, কিন্তু হ্যাঁ হয়তো নেক্সট আপডেটে আমরা ওটাও পেয়ে যাবো। এবার দেখুন সাসপেনশন অন রোডে তো যথেষ্ট ভালো, এবার অফ রোডটাও আপনাদের আমি দেখিয়ে দিই। অফ রোড মোডে অলরেডি রেখে দিয়েছি, বিকজ আগে ব্রেকটাও আমরা টেস্ট করবো। আর ফার্স্ট গিয়ারে অলরেডি আছে, এটাকে আমরা টেস্ট করে দেখবো। অলরেডি আপনাদেরকে আমি ডিটেল রাইড রিভিউতে দেখিয়েছিলাম রাজস্থানে গিয়ে ওই পাথরের উপর দিয়ে চালালেও যথেষ্ট ভালো রেসপন্স, কিন্তু আমার এখন এরিয়াতে চলে এসেছে কৃষ্ণগড়ে, এরকম উবড় খাবার রাস্তা এখানেও আছে। চলুন তবে এটাকে টেস্ট করা যাক। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ এই যে এরকম যখন যাচ্ছি আমি চেষ্টা করবো যতটা মানে বেশি উবড় খাবার দিয়ে যাওয়া যায় আর কি। এই যে ও এটা এই যে এখানে এটাকেও পার করে নিচ্ছে, ঝড়টা কিন্তু খুব বেশি মনে হচ্ছে না, ঠিক আছে। এই যে এর মধ্যে দিয়েও যাচ্ছি, এবার একটু দাঁড়িয়ে যাওয়া যাক, একটু স্পিডে টানা যাক বাইকটাকে। দেখতে পাচ্ছেন 30-এর ওপরে চলে যাচ্ছি, মানে চাকাগুলো এত ভালো রেসপন্স দিচ্ছে না, মানে কি বলবো আপনাদের, জাস্ট যদি টিউবলেস হয়ে যেত আরও বেটার হতে পারতো, তাই না।
কিন্তু যাই হোক, মানে এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে এতটা স্পিডে আপনি যেতে পারছেন, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। এই যে আবার একটা দেখুন, এই যে উঁচু জায়গা চলে এসছে, এই যে এখান দিয়ে এটাকে এবার টেস্ট করব কতটা ভালোভাবে যেতে পারছি। নিচে কিন্তু টাচ করছে না, ঠিক আছে। আর আমার আওয়াজ থেকেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খুব একটা কিন্তু যে জার্ক সেটা হচ্ছে না, মানে হ্যাঁ আওয়াজের ডিফ্লেকশনটা পাচ্ছেন, কিন্তু কোমরে যে খুব বেশি ঝটকা লাগছে আমার সেটাও কিন্তু নয়, মানে লিটারালি খেলতে পারছেন বাইকটার সাথে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু এবার দেখুন অলরেডি অফ রোড মোডে রেখেছি, দুটো ABS এখানে অফ হয়ে গেছে। তো চলুন তবে ফার্স্ট যে ফ্রন্ট ব্রেকটা ওটাকে টেস্ট করা যাক। মোটামুটি এই 25-30-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকে যে ও ধুলো উড়ে গেল সামনে দিয়ে, মানে যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু, হ্যাঁ। আর ফেস লাইনই ব্রেকটা, এটা হচ্ছে সব থেকে ভালো কথা। আর চলুন এবার তবে রিয়ার যে ব্রেকটা সেটাকেও এখানে একবার টেস্ট করে দেখি। নিয়ে যাবো এটাকে স্পিডে, মোটামুটি 20-25-এর ওপরে তো উঠাবোই। এই যে 32-তে গিয়ে রিয়ার ব্রেক, ও অফ রোডে গেলে বলছে অফ হয়ে যাবে ABS-টা, কিন্তু এখানে টক 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 আওয়াজটা কিন্তু আসছে। আর রিয়ারেও কিন্তু যখন আমি ব্রেকটা প্রেস করেছি মোটামুটি 30-31-এ গিয়ে, তখনও কিন্তু এটা অফ হয়নি, ঠিক আছে। আর চলুন তবে এবার এর যে এক্সপিরিয়েন্স সেটা আরেকবার এখানে এক্সপিরিয়েন্স করা যাক। এই যে উঁচু জায়গাটাকেও দেখুন, নিচে কোথাও টাচ করছে না কিন্তু, এই যে ও মাই গড এত সুন্দর রেসপন্স, ঠিক আছে। মানে সাসপেনশনটা যা খেলছে এখানে, মানে ও আমি ক্লাচটা এখানে ঠিক মতন ম্যানেজ করিনি তাই অফ হয়ে গেছিলো। মানে বলতে পারি দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো অসুবিধা নেই, ব্রেকিংটা যথেষ্ট সুন্দর, সাসপেনশন এখানে কি খেলছে মাইরি, মানে যথেষ্ট ভালো। কিন্তু আপনি এখানে অফরোড এক্সপিরিয়েন্সও পাচ্ছেন। এখানে পাথর নেই, কিন্তু রাজস্থানে যখন আপনারা অলরেডি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখেছেন, রাজস্থানে যখন চালিয়েছি তখনও কিন্তু অফরোড এক্সপিরিয়েন্স এটার খুবই সুন্দর ছিল। মানে পাথরের ওপর দিয়েও চালালেও কিন্তু গাড়ি স্লিপ করছে বা ডিসব্যালেন্স হচ্ছে সেরকম কিন্তু একদমই হচ্ছে না, মানে অফরোড এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আপনি পাবেন। আর দেখুন সাসপেনশনের ব্যাপারটা আমি বলবো অন রোড যদি দেখেন এক্সপোজও যথেষ্ট ভালো, কিন্তু এখানে বিকজ অফ সাসপেনশন আপনি কিন্তু একটু বেটার রেসপন্স পাবেন, ঠিক আছে। বিকজ ফ্রন্টে USD-R পেছনে মনোশক, সো অন রোড যদি দেখেন হাই স্পিড, টপ স্পিড বা স্টেবিলিটি হোক বা কর্নারিং হোক, আপনি কিন্তু এখানে একটু বেটার রেসপন্স পাবেন ওয়েন কম্পেয়ার টু এক্সপালস। কিন্তু হ্যাঁ মেন ফান্ডাটা আপনি বুঝতে পারবেন যখন আপনি অফ রোডে যাবেন। চলুন তবে অফ রোড পারফরমেন্সটাও দেখিয়ে দিই। তবে বন্ধুগণ সেম অফ রোড প্যাচে কিন্তু আমরা এখানে আবার এসেছি, ঠিক আছে। চলুন তবে টেস্ট করে দেখা যাক। আর এই যে অফ সাসপেনশন কিন্তু স্টিফ আওয়াজ থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন, তাই না। এই যে আর এবার এই যে সাসপেনশন কিন্তু ও মাই গড যথেষ্ট স্টিফ, ঠিক আছে। আর এই হালকা কিন্তু এখানে ওই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা, বিকজ এখানে 167 আর ওখানে 220-30 পর্যন্ত আপনি পাচ্ছেন, সো একটু বেটার কিন্তু আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সপালসে পাচ্ছিলেন, ঠিক আছে। মানে নিচে কিন্তু খুব একটা টাচ করেন, এখানে কিন্তু ওই হালকা একটু টাচ করেছে, ফিলটা আপনার এসছে, ঠিক আছে। আর একবার এটাকে একটু স্পিডে নিয়ে গিয়ে দেখি কীরকম ফিল পাচ্ছি। এই যে একটু দাঁড়িয়েও দেখা যাক। দেখুন চালাতে তো মজা, ঠিক আছে, চালানোতে কোনো প্রবলেম আপনি ফিল করতে পারছেন না, কিন্তু ওই আর কি যে সাসপেনশন থেকে যে ঝটকাটা দেখুন এখানে খুব একটা আপনি এখন বুঝতে পারছেন না, বিকজ এখানে মাটিটা যথেষ্ট স্ট্রেট। কিন্তু এই যে আপনি একটু এরকম উবার খাবার রাস্তাতে যাচ্ছেন, এই যে ও মাই গড হো এখানে কিন্তু আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন যে সাসপেনশনটা যথেষ্ট কিন্তু আপনি স্টিফ পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে দেখুন ব্রেকিংটার ব্যাপারে একটু দেখা যাক। মোটামুটি 23-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, দেখুন ব্রেকিংয়ে কোনো প্রবলেম নেই, ব্রেকিং ইজ লাজবাব, ঠিক আছে। আর তারপরে আবার এখানে আরেকটু এবার রিয়ার ব্রেকটাকে এই দেখুন সাসপেনশন ইজ যথেষ্ট স্টিফ, কিন্তু মানে সাসপেনশন এক্সপালসে যেরকম খেলছিল সুন্দর, এখানে কিন্তু ব্যাপারটা নেই, মানে এখানে যথেষ্ট স্টিফ। মানে অন রোড দেখতে গেলে ভালো, কিন্তু এইসব জায়গাতে দেখতে গেলে কিন্তু যথেষ্ট স্টিফ। আচ্ছা এবার রিয়ার সাসপেনশনটা, রিয়ার ব্রেকটা একবার দেখি। এই যে ও মাই গড দেখুন এখানেও কিন্তু পেস লাগছে না, ব্রেক 19-20 দুটোতেই সেম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ যদি সাসপেনশনটা দেখেন আমি বলবো অন রোড যদি দেখেন আমি বলবো ব্রেকিং হোক বা সাসপেনশন ওভারঅল হ্যান্ডলিং যদি দেখেন, অন রোডে কথা বলছি, এখানে আপনি বেটার পাবেন। কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু আপনাকে মানতেই হবে, যদি আপনি অফ রোডে দেখেন এই সাসপেনশন, ঠিক আছে, বা এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ডেফিনেটলি আপনি কিন্তু এক্সপালসে একটা বেটার রাইড এক্সপিরিয়েন্স পাবেন। আর এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল পারফরমেন্স অফ দ্য বাইক, হ্যান্ডলিং অফ দ্য বাইক। দেখুন এরকম যখন করছেন না, আমি কিন্তু ভেরি অনেস্টলি বলবো যে খুব একটা কিন্তু আপনি ওয়েট বাইকের বুঝতে পারছেন না, যদিও বা 170 কিলো ওয়েট। এবার কোম্পানির
মানে দেখতে পাচ্ছেন এদের কি অবস্থা, মানে এই র্যাশ ড্রাইভ না, সত্যি কি বলবো এদেরকে আমি। হ্যাঁ দেখুন, কোম্পানির যে বক্তব্য হচ্ছে দুটো টায়ারে মোটামুটি 50-50%-এর ওয়েট দেওয়া আছে, সেজন্য চালানোর টাইমে আপনি মানে খুব একটা ভারী বা হালকা সেটা আপনি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর তারপরে দেখুন, যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন বাইকটার সাথে, বাইক আপনার কথা মানছে, আপনি এখানে কন্ট্রোল লুজ করছেন না, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, হ্যান্ডেলটা যথেষ্ট চড়া। আর যেহেতু আপনি একটা স্ট্রেট বা লম্বা সিটে বসছেন, আপনার স্পেসের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। এভরিডে রাইডের জন্য তো যথেষ্ট, যদি আপনি এটাকে এভরিডে রাইডের জন্য আনতে চান যথেষ্ট ভালোই হবে। কিন্তু আমি বলবো যদি ট্রু পোটেনশিয়াল বা এই বাইকটা যদি আপনি ট্রু পারফরমেন্স যদি দেখতে চান, আমার মনে হয় আপনাকে এরকম অন রোডে নিয়ে আসতে হবে। আর না হলে যেটার জন্য এটাকে স্পেশালি তৈরি করা হয়েছে অফ রোড, সেটাতে যদি আপনি নিয়ে যান, যেটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে। সো অফ রোডে যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু আপনি একটা মানে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স আপনি পাবেন বিকজ অফ দ্য সাসপেনশন। আর বন্ধুগণ, যদি আমি আপনাদেরকে ওভারঅল ফিলের ব্যাপারটা বলি, দেখুন দুটো বাইকের সিটিং পজিশন কিন্তু যথেষ্ট সিমিলার, সো লং রাইডের জন্য প্রেফারেবল। কিন্তু যদি এখানে অয়েল কুল দিয়ে দিত কোম্পানি, সো অ্যাটলিস্ট ভালো হতো। বিকজ দেখুন, এফিশিয়েন্ট কুলিং করার জন্য লিকুইড কুলটাকে সব থেকে বেস্ট মনে হয়, যেটা কিন্তু আপনি এখানে বলতে পারেন এক্সপালসে পাচ্ছেন। তার বেলা যদি দেখেন, এখানেও কিন্তু আপনি এই রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে, স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার মোবাইল চার্জিং পোর্ট, এটাও এখানে যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট আমি একটা জিনিস বলতে চাইবো বন্ধুগণ, যে লং রাইডের জন্য দুটোই ঠিক আছে, কিন্তু যদি দেখেন, ঠিক আছে, মানে আমার এটা মনে হয় যে অয়েল কুল দিয়ে দিলে এটা বেটার হতো। আর আমি বলবো যদি আপনি অন রোড পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু এটার বেটার, কিন্তু যদি হার্ডকোর অফরোডিং দেখেন তাহলে কিন্তু ডেফিনেটলি এক্সপালস আপনাকে একটা বেস্ট পারফরমেন্স দিতে পারে, ঠিক আছে। মানে যদি আপনি এই দুটো বাইকের মধ্যে কম্পেয়ার করে দেখেন তাহলে, বা 200-250 সিসির মধ্যেও যদি আপনি দেখেন তাহলে, ঠিক আছে। দেখুন, মোটামুটি দুটো বাইকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাই এর কনক্লুশন অ্যান্ড দেন দেখি যে দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা কেনা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, এনএক্স কেনা ঠিক হবে নাকি এক্সপালস। দেখুন, আমার মনে হয় এখানে বাজেট একটা ডেফিনেট ফ্যাক্টর। এখানে 2,02,000 পর্যন্ত পে করছেন, ওখানে 2,25,000 থেকে 30 এক্সপালসে, সো মোটামুটি ওখানে 25-30 হাজার টাকা পর্যন্ত বেশি পে করছেন। এবার দেখুন, আমার মনে হয় হন্ডা অ্যাজ এ ব্র্যান্ড যদি আপনি ওন করতে চান, আপনি সিটি রাইড বেশি করবেন, তার সাথে হাইওয়ে রাইডস করবেন। আর ইন্ডিয়া অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, কোথাও ছোটোখাটো অফরোডিং প্যাচ বা ওই বলতে পারেন হাইওয়ে রোড কনস্ট্রাকশন হচ্ছে, এই সব জায়গাগুলোকে কিন্তু এই বাইকটা যথেষ্ট ভালো ট্যাকল করবে। ইনফ্যাক্ট বললে ভুল হবে না, যদি আপনি দুটো বাইকের মধ্যে অন রোডের কথা বলছি, যদি আপনি সাসপেনশন বা যদি ব্রেকিং দেখেন, এখানে হ্যান্ডলিং কিন্তু আপনি একটু বেটার পাচ্ছেন। আর তার সাথে যদি আপনার ফিচার যেরকম টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS, মিউজিক, তারপরে সেফটি যেরকম ট্র্যাকশন কন্ট্রোলের সাথে এখানে স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, মোটা টায়ার, ডুয়াল চ্যানেল ABS, এইগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আগেন বলবো বাজেট যদি 2 লাখ টাকার মধ্যে হয়ে থাকে, 2 লাখ টাকার আশেপাশে, আমার মনে হয় এই বাইকটা কিন্তু যথেষ্ট ভালো বাইক। কিন্তু আমি বলবো যদি বাজেট আপনি আরও 25-30 হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারেন, আর আপনার প্রয়োজন একটা প্রপার অফরোডিং বাইক, মানে ওই লাদাখ টাইপের ফিল্ডটা আমি কথা বলছি, যেখানে প্রপার অফরোডিং, কখনো কাদামাটি, কখনো পাথর, ওই প্রপার অফরোডিংটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, যেখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার ভালো চাই, প্রপার অফরোডিংয়ের টাইমে যেন আপনার চাকাটা না ফেসলায়, ঠিক আছে, এই সব জিনিসগুলোর জন্য উইথ প্রপার বলতে পারেন এখানে ফিচার, যেরকম আপনি এক্সপালসে কিন্তু টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS, মিউজিক এগুলো পাচ্ছেন। আর ওখানেও কিন্তু আপনি ওই রোড, তারপরে বলতে পারেন ট্রেল অ্যান্ড অফ রোড, এই ABS মোডসগুলো পাচ্ছেন, যাতে আপনার যে কোনো রোডে চালান বা অফ রোডে চালান, যেন আপনার কোনো প্রবলেম না হয়। আর ফিচারের সাথে ওখানেও কিন্তু আপনার সেফটিটা ভালো, বিকজ স্লিপ অ্যান্ড ক্লাচের সাথে ওখানে আপনি কিন্তু ডুয়াল চ্যানেল ABS বা সুইচেবল ABS, এই জিনিসগুলো ওখানেও আপনি পাচ্ছেন। আর তারপরে যদি আপনি কোথাও মানে অসুবিধা হয়, তাহলে আপনাকে ধরে টানার জন্য তো সামনে একটা রড আপনার জন্য দেওয়াই আছে। আগেন বলবো, যদি আপনার বাজেট আরও 20-30 হাজার টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে, এক্সপালস 210 কিন্তু একটা প্রপার অফরোডিংয়ের জন্য বাইক। এটা হাইওয়ে, সিটি রাইড, কখনো কখনো অফরোড, আর ওটা হাইওয়ের সাথে যদি আপনি বেশি অফরোড করতে চান, প্রপার অফরোডিং, তাহলে এক্সপালস 210। দেখুন, আমি দুটো বাইকের ব্যাপারে কমপ্লিটলি আপনার সাথে ডিসকাস করেছি, আপনাদেরকে আমি বলে দিয়েছি দুটো বাইকের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন, ওয়াক অ্যারাউন্ড, রাইড কম্প্যারিজন, এভরিথিং। এবার আপনারা কী ভাবছেন, আপনি কি কিনবেন, NX 200 নাকি এক্সপালস 210? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।